এবার আমরা চলে যাব ডক্টর মাহাদি আমিন, অ্যাডভাইসার টু দ্য অ্যাক্টিং চেয়ারম্যান অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তার কাছে প্রশ্নটা থাকবে সংস্কারের পরে নির্বাচন নাকি নির্বাচনের পরবর্তীতে সংস্কার, এবং এই প্রশ্নটা যে মুহূর্তে করব, এবং একই সাথে আরেকটা প্রশ্ন, তরুণদের মনোজাগতিক জগৎটা ধারণ করার জন্য বিএনপি কি কি পদক্ষেপ নিচ্ছে বা সামনে নিবে। সো চলে যাচ্ছি ডক্টর মাহাদি আমিনের কাছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা রিসেন্টলি একটা কথা শুনছি, বেশ কয়েকবার আজকেও দেখলাম কয়েকজন বললেন যে এই যে এত বিপুল পরিমাণ রক্ত দেওয়া হলো, এটা কি নির্বাচনের জন্য কিনা। আমি সেই দলের প্রতিনিধিত্ব করছি যারা সবচেয়ে দীর্ঘ সময় জুড়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, সবচেয়ে বেশি শহীদ পরিবারকে ধারণ করে আমরা বলছি একটি অনির্বাচিত সরকার, যাদের হয়তো সে অর্থে ম্যান্ডেট নেই, যাদের সম্পৃক্ততা নেই জনগণের সাথে, সে অর্থে এখন পর্যন্ত গুটি কয়েক মানুষ দ্বারা আসলে সংস্কার কাজ চলবে বা সংস্কার কাজ সম্পন্ন করা হবে, এটির জন্য এত রক্ত দেওয়া হয়নি। আমাদের যে রক্ত, আমাদের যে আত্মত্যাগ, এটি বাংলাদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ ছিল, সকল রাজনৈতিক দলের মানুষ ছিলেন, দেশি বিদেশে সবার অংশগ্রহণ ছিল। সেটি ছিল এমন একটি বাংলাদেশের জন্য যেখানে মানুষের অধিকার এবং স্বাধীনতা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে, দেশে একটা অস্থিতিশীলতা পেরিয়ে একটা স্থিতিশীলতা থাকবে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকবে, বাজারে গেলে মানুষ জিনিসপত্র কিনতে পারবে, আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদের চাকরির সংস্থান হবে। এই যে আমরা সচিবালয়ের মতো একটা অঘটন দেখলাম, এই ধরনের কোনো কিছু ঘটবে না। আমাদের প্রত্যাশা ছিল এমন একটি বাংলাদেশ যেখানে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের পরে, আমাদের লক্ষ্য ছিল এমন একটি বাংলাদেশ যেখানে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের পরে বিচারের আওতায় আনা হবে। আমাদের যে 28 লক্ষ কোটি টাকা ফ্যাসিবাদের দোষরেরা পাচার করে দেয় দেশের বাইরে, সেগুলো ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়া হবে। যারা গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সুতরাং একটা স্থিতিশীল বাংলাদেশ, যেখানে যে নৈরাজ্য চলেছিল সেখান থেকে বেরিয়ে আসবো, যেখানে একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তিত হবে, সেটাই কিন্তু ছিল গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। এবং আমাদের প্রত্যাশা থাকবে অন্তর্বর্তী সরকার সেদিকেই বেশি তাদের যে মনোনিবেশ আছে সেটা প্রকাশ করবে। সুতরাং সংস্কারের ক্ষেত্রে আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট যে সংস্কারটুকু একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত, স্থিতিশীলতা ধরে রাখার স্বার্থে সেই বিষয়গুলিতে ওনারা জোর আরোপ করবেন। সংস্কার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে পারি, বর্তমানে যারা সংস্কারের কথা বলছেন, বিএনপি এবং অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে, জামাতে ইসলাম এবং গণতন্ত্রের পক্ষের যে আমাদের যুগপৎ আন্দোলনে সামিল দলগুলোর বাইরে, ওনারা কিন্তু অনেকেই হয়তো 8ই আগস্টের আগে কখনো সংস্কার শব্দটি হিসেবে বলতে পারেননি। ওনারা তো জানতেন না যে রাষ্ট্র পরিবর্তনের পরে, ফ্যাসিবাদের পতনের পরে ওনাদের দায়িত্বে আসতে হবে। আমরা যারা রাজনৈতিক দল, আমাদের সেই প্রত্যাশা ছিল, আমাদের সে কারণে কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে সংস্কার নিয়ে আমরা কথা বলছি। প্রথম সংস্কারের কথা আমরা বলেছিলাম 2016 সালে, ফ্যাসিবাদ পতনেরও 8 বছর আগে। আপনারা যদি দেখেন, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সংস্কার একটা টোটাল লেআউট দিয়েছিলেন 2016 সালে। পরবর্তীতে আমাদের নেতা জননেতা তারেক রহমান 27 দফা প্রণয়ন করেন 2022 সালে। আজকে যা কিছু সংস্কার প্রস্তাবনা, একটি যৌক্তিক সংস্কার প্রস্তাবনা নেই যেটি সেই 27 দফা এবং পরবর্তীতে যুগপৎ আন্দোলনের শরিক প্রতিটি দল, এখানে মান্না ভাইরা রয়েছেন, ওনাদের অনেক ভালো ভূমিকা ছিল সেখানে। পরবর্তীতে আমরা 31 দফায় উপনীত হই। আজকে বাংলাদেশের সংস্কারের একটি উপাদান নেই যেটি আমাদের 31 দফার বাইরে। সুতরাং সংস্কার বিষয়ে মোটামুটি একটা বেসিক জাতীয় ঐক্যমত্যের ধারণা রয়ে গিয়েছে। কিভাবে সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হবে, এটি জনগণের ম্যান্ডেট নিয়ে একটি নির্বাচিত সংস্কার করবে। সেই নির্বাচিত সংস্কার সরকারের দায়িত্ব হচ্ছে সংস্কারটাকে প্রতিপালন করা। এর পাশাপাশি আমি আরো একটা কথা বলি, আমরা যে বলি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, আমরা যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, তার কিছু ভিত্তি রয়েছে। এই যে কোটা আন্দোলন হলো 2024-এ, তারও আগে হয়েছে 2018 সালে, তারও অনেক আগে আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু 2014 সালের জুলাই মাসে বলেছিলেন যে বাংলাদেশে যে 56% কোটা রয়েছে এটা বাংলাদেশের স্পৃহার সাথে যায় না এবং এটা অবাস্তব, এটাকে 5%-এর বেশি হওয়া উচিত না। আমাদের নেতা এটা বলেছেন 10 বছরের আগে। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, 2012 সালে ওনার সাথে আমার কথা হয়েছে, যখন তিনি বলেছিলেন লন্ডনে যে উনি বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন করা যায় কিনা, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার যারা কৃতি মানুষ আছে সেই পেশাজীবীদেরকে আমরা ইন্টিগ্রেট করতে পারি কিনা, এটা বাংলাদেশের প্রেক্ষিতে কতটা ফিজিবল। 2012 সালে এটা উনি চিন্তা করেছিলেন। একইভাবে পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে কি যাবে না, এটা নিয়েও কিন্তু তিনি চিন্তা করেছিলেন 2012 সালে। সুতরাং দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে, গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তির ধারক হিসেবে সেই 2012, 13, 16 আমরা যদি দেখি গত এক যুগেরও বেশি সময় নিয়ে কিন্তু সংস্কার নিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে। সুতরাং আমরা সংস্কারের বিপক্ষে না, আমরাই বাংলাদেশের সংস্কারের জনক। আমরা যেটা চাই সে সংস্কারের অধিকার
একটা জনগণের ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের, সেটা যেই হোক, কিন্তু সেই সরকার হতে হবে নির্বাচিত সরকার। একটা এডিশনাল কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো, যে ধরনের ম্যান্ডেট ইলেকশনের আগে সাধারণত দেয়া হয়, অতীত অভিজ্ঞতাও যদি দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক দল যারাই ছিল সেই ম্যান্ডেটটা পুরোপুরি তারা বাস্তবায়ন করে নাই। সো এখন যে ম্যান্ডেটগুলো দেওয়া হচ্ছে যে আমরা এই সংস্কার করব, পরবর্তীতে যে এই সংস্কারগুলো করবেই সেই প্লেসটা জাতির সামনে করতে রাজি আছে কিনা? অবশ্যই আছে বলে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকারের প্রস্তাবনা দিয়েছি। আমরা চেক এন্ড ব্যালেন্সের কথা বলেছি, বিচার বিভাগ, আইনসভা এবং নির্বাহী বিভাগের সমন্বয়ের কথা বলেছি, আর্টিকেল 70-র কথা বলেছি। আমাদের যে প্রস্তাবনা রয়েছে সেখানে কিন্তু আমরা একটা বড় পয়েন্ট বলেছি যে যেসব সাংবিধানিক এবং বিধিবিধি প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ যেমন নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, সেগুলোতে চাইলেই ক্ষমতাসীন দল এককভাবে নিয়োগ দিতে পারবে না, একটা পার্লামেন্টারি কমিটিতে ভেটিং এর মাধ্যমে সেটা করতে হবে। এবং আমাদের নেতা বলেছেন কি, আমরা বিএনপি যারা করি আমরা বলবো না যে ক্ষমতাসীন দল, আমরা বলবো দেশ পরিচালনার দায়িত্ব, সেই দায়বদ্ধতা আমাদের আছে। সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের নেপথ্যে থেকে কিন্তু আমরা চাই একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ে তুলতে। আমি জাস্ট একটা মিনিট সময় নিব। আপনার প্রস্তাবনা বা প্রশ্ন ছিল যে তরুণদের জন্য বিএনপি কি করছে। আমাদের যে 31 দফা নিয়ে আমরা কাজ করছি গত 1 যুগেরও বেশি সময় ধরে, সেখানে কিন্তু আমাদের 31 দফার একটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে সারা বাংলাদেশের তরুণ সমাজের জন্য কর্মসংস্থান তৈরি করা, বিকেন্দ্রীকরণ করা, এটি আমাদের অন্যতম একটা বড় লক্ষ্য। এখানে অনেক তরুণ রয়েছেন, তাদের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে বিএনপি ইনশাআল্লাহ জনগণের ভোটে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে যারা শিক্ষিত বেকার রয়েছেন তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত 1 বছর পর্যন্ত রাষ্ট্র তাদেরকে ভাতা প্রদান করবে। আমাদের যারা নারী রয়েছেন তাদের জন্য আমরা নারীদের নামে ফ্যামিলি কার্ডের কথা বলেছি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য 2012-13 সালে তারেক রহমান সাহেব যে প্রস্তাবনা দিয়েছিলেন যে বাংলাদেশে 3য় এবং 4র্থ কিছু ভাষা ইন্ট্রোডিউস করা, যেন সেই ভাষা শিক্ষার মাধ্যমে আমাদের দেশে থেকেই আমাদের কিশোরেরা বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারে, বিশ্ব দরবারে তাদের কাজের ক্ষেত্র উপর তৈরি হয়, সেটি কিন্তু আমাদের 31 দফাতে রয়েছে। এর পাশাপাশি আমরা বলেছি আমাদের যারা প্রান্তিক মানুষ রয়েছেন, যারা তৃণমূলের মানুষ রয়েছেন, পর্যায়ক্রমে তাদের সবার জন্য আবাসন নিশ্চিত করা হবে, এটি আমাদের একটা কমিটমেন্ট। আমরা বলেছি যে আমরা হেলথ কেয়ারের ক্ষেত্রে চেষ্টা করব একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম তৈরি করা, সবার হেলথ কার্ড থাকবে, এবং রাষ্ট্রীয়ভাবে বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে আমরা কৃষির ক্ষেত্রে বলেছি ইউনিয়ন পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি আমরা পারচেজ সেন্টার দিয়ে কৃষি পণ্যটা কিনে নিব, যার মাধ্যমে আমরা নিশ্চিত করব কৃষক তার পক্ষে প্রাপ্য সর্বোচ্চ মজুরিটুকু পান, এবং আমরা যারা ঢাকা বা বিভাগীয় শহর থেকে কিনি সবচেয়ে কম দামে সেটা কিনতে পারি। অর্থাৎ রাষ্ট্র কাঠামোর সাথে রিলেটেড যতগুলো জিনিস আছে, একদিকে যেমন সেটা ভেঙে চড়ে বর্তমানে দলীয়কৃত যে রাষ্ট্র মানবতা আছে সেটাকে সাথে সম্পৃক্ত, একই সাথে উন্নয়নমূলক এবং জনকল্যাণমূলক ক্ষেত্রে যতগুলো ক্ষেত্র রয়েছে দেশ পরিচালনার জন্য, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কিছু কর্ম পরিকল্পনা দিয়েছি। আপনার প্রতি আমাদের আহ্বান রইবে এই 31 দফাটা আপনারা ভালো করে পড়ুন, এবং তারপর আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে, কোনো সাজেশন থাকে, অবশ্যই এটা আপনারা দিবেন। আমরা সেটাকে পরিবর্তন সংযোজনের মাধ্যমে গণমানুষের সম্পৃক্ত দল হিসেবে সকল শ্রেণী পেশার মানুষের যে ফিডব্যাক আছে সেটাকে ইন্টিগ্রেট করে ইনশাআল্লাহ নির্বাচনের পূর্বে ম্যানিফেস্টো প্রোভাইড করব দেশের মানুষের সামনে। ধন্যবাদ। প্যানেলিস্টদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসার জন্য অনুরোধ করা হয়েছে। প্রফেসর নাদিন শান্তা মুর্শিদ একটা এডিশনাল প্রশ্ন করতে চাচ্ছেন, এবং প্যানেলিস্টদের কাছ থেকে যেহেতু প্রশ্ন নেওয়ার নিয়ম প্রথমেই সেট করে দেওয়া ছিল, সেই প্রশ্নটা আমরা নিচ্ছি। প্রফেসর নাদিন শান্তা মুর্শিদ। থ্যাংক ইউ। আমার প্রশ্ন আপনার জন্যই। আপনারা যদি সরকার গঠন করেন নির্বাচিত হয়ে এসে, তাহলে কি আমরা আপনার কাছ থেকে রক্তপাত ছাড়া পরিবর্তন পেতে পারি? ধরেন আপনাদের একটা পলিসি আপনারা জাহির করলেন, আমাদের সেটা পছন্দ হলো না, আমরা রাস্তায় নামলাম, বললাম এটা হবে না, আপনারা কি আমাদেরকে না মেরে আমাদের কথা শুনবেন? আমরা বুঝতেই পারছি আওয়ামী লীগের প্রোপাগান্ডা কত স্ট্রং যে কোশ্চেনটা ফেস করতে হলো। আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে আমরা যদি দেখি 2001 থেকে 2006 সালে, আপনাকে বলছিলাম প্রোপাগান্ডা ক্যাম্পেইনের শিকার। তো 2001 থেকে 2006 সালে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল, আমরা খবরের কাগজ খুললেই দেখতাম সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নামে একটা কার্টুন, তখনকার তারেক রহমানের নামে একটা কার্টুন, একের পর এক নেতিবাচক রিপোর্ট এসেছে। বিএনপি কখনো কোনো মিডিয়া কন্ট্রোল করেনি, কখনো কোনো সম্পাদকে অত্যাচার বা নিপীড়ন করেনি, কখনো কোনো সাংবাদিককে অ্যাটাক করেনি। সুতরাং বাক স্বাধীনতা নিশ্চিত করা আমাদের একটা ফার্স্ট প্রায়োরিটি। আমরা সেই দল যেটি সম্ভবত বিশ্ব ইতিহাসে নজির, যাদের প্রধান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে
রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে তার বাকস্বাধীনতা কেড়ে নিয়ে তার বক্তব্য প্রচার বন্ধ করা হয়েছিল। আমরা বাংলাদেশে এটা কারোর সাথে হতে দিতে চাই না। আমি একটা কোশ্চেন হচ্ছে যে ভবিষ্যতে আমরা কি কাউকে অ্যাটাক করবো কিনা, এর পাশাপাশি যে প্রশ্নটা ছিল, দেখুন আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন কি যে ক্ষমতার পরিবর্তন মানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে দেখেছি, উনি বলেছেন 5ই আগস্টের পরে যখন বাংলাদেশে সেই অর্থে কোথাও আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, তখন উনি বলেছেন যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব সকল থানায় থানায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া। আমাদের এখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ প্রতিটি অঙ্গ সংগঠনের লোক আমরা সাধারণ মানুষের সাথে গিয়ে, থানায় গিয়ে, আমরা এলাকা এলাকায় গিয়ে সুরক্ষা দিয়েছি। যার কারণেই কিন্তু অনেকে যে ভয় পেয়েছিল যে লাশের বন্যা বয়ে যাবে, তা কিছুই হয়নি। এবং পুলিশের অনুপস্থিতিতেও আমরা সম্পূর্ণ স্থিতিশীল ছিলাম। আমরা দেখেছি যখন পূজা হয় কিছুদিন আগে, দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র ছিল, মিস ইনফরমেশন ছিল, ডিসইনফরমেশন ছিল, তখন আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা হিন্দু ধর্মাবলম্বী সহ সবাইকে নিয়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার এবং ধর্মের মানুষ এক হয়ে প্রতিটি পূজা মণ্ডপে, প্রতিটি উপাসনালয়ে পাহারা দিয়েছি এবং নিশ্চিত করেছি বাংলাদেশি জাতীয়তাবাদটাকে ধারণ করেই বাংলাদেশে কোনো মিস ইনফরমেশন বা মিস ক্যাম্পেইনের মাধ্যমে কোনো অঘটন ঘটেনি। এবং আমরা সম্পূর্ণভাবে দেশি স্থিতিশীলতা রাখার জন্য অন্তর্বর্তী সরকার পুলিশের সাথে সহযোগিতা রেখে আলহামদুলিল্লাহ খুব সহজেই পূজার সময়টা পার করেছি স্থিতিশীলতা ধরে রেখে। হ্যাঁ, না, that was a very good response, thank you. আমি খুব খুশি জেনে যে আপনারা সহিংসতায় সাহায্য নিয়ে মানুষ নিপীড়ন করবেন না, সেটা আমাদের জন্য জানাটা খুব জরুরি। নট বিকজ আমরা প্রোপাগান্ডার সাথে সামিল, সেটার শিকার সেটা না, কিন্তু এগুলো জনগণের প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের দেওয়ার দরকার।